এমএস সাইদের মতো একজন প্রধান নির্বাচন কমিশনার চাই, যে বলছিল ইলেকশনের দিন দুষ্ট লোকগুলো পালিয়ে গেছে, নির্বাচন ভালো হচ্ছে, এরকম একজন নির্বাচন কমিশনার চাই। আমরা দেখেছি যে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে একটা খুব সুন্দর একটা উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন। এই সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি? ধন্যবাদ। আসলে ওই আমরা আগের প্রসঙ্গটা শেষ করি, যে রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনগুলো রাজনৈতিক দলগুলোকে করতে হবে, এবং তারা যাতে এটা করতে বাধ্য হয় সেই সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। বোথ পাবলিক অ্যান্ড দিস গভর্নমেন্ট, এই দুটা মিলে সংস্কৃতিটা তাদের পরিবর্তন করতে বাধ্য করতে হবে, যে তোমরা কোনো বাজে লোককে নমিনেশন দেবে না, বাজে লোকদেরকে দিয়ে তোমরা রাজনীতি করাবে না, এবং কোনো লাঠিয়াল বাহিনী তৈরি করবে না, মাসলম্যান তৈরি করবে না তোমাদের দলের মধ্যে। এটা বাধ্য করতে হবে তাদেরকে। যখন ভোটের মাধ্যমে হোক আর যেভাবে হোক পরিত্যাগ করবে জনগণ, তখনই তারা বাধ্য হবে ভালো লোকদের সমাবেশ ঘটাতে দলের মধ্যে। কালো টাকা, লুটেরা, কালোবাজারি, এই সমস্ত লোক যাতে না আসে সেই ব্যবস্থাটা করতে হবে। এক। দ্বিতীয় হলো নির্বাচন সংস্কারের ব্যাপারে বা রাজনৈতিক সংস্কারের মধ্যে ওটা পড়ে যে নির্বাচন কমিশন নিয়োগ। আমরা দেখেছি গত কয়েকটা একটা ওই নাটক হয়, যে কি ওটাকে বলে সার্চ কমিটি। এরকম একটা সার্চ কমিটিতে আমার এক আত্মীয়া ছিলেন, একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তো সেখানে দেখালো তার সার্চ কমিটির পরে ঘোষণা করা হলো KM নুরুল হুদা নির্বাচন কমিশন। তার বায়োডাটা দেখলাম, হি ওয়াজ এ জয়েন্ট সেক্রেটারি। এরপরে ওই ভূতাপেক্ষ মানে রাষ্ট্রপতির অনুদানে সে সচিব হয়েছিল। জয়েন্ট সেক্রেটারির পরে এডিশনাল সেক্রেটারি হিসেবে সে একদিনও কাজ করেনি, তার কোনো অভিজ্ঞতা নাই। তার কোনো আমার সে আত্মীয়ার সাথে একদিন দেখা হলো। আমি বললাম যে মহিমা, এই আপনার সার্চ কমিটি এত বিজ্ঞ লোক থাকলেন, আর এই লোকটাকে আপনারা চয়েস করেন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে? উনি বললেন আমাদের লিস্টে ওনার নাম ছিল না। এবার বোঝেন সার্চ কমিটির মানেটা কি। মানে ওনারা যে লিস্টটা দিয়েছেন 3 জনের, সেটার মধ্যে এই ভদ্রলোকের নাম ছিল না। এই ভদ্রলোকের একটাই কোয়ালিটি ছিল, 1996 সালে কুমিল্লার ডিসি থাকা অবস্থায় সে জনতার মঞ্চে আবির্ভূত হয়েছিল একজন অ্যাক্টিভিস্ট হিসাবে। তো এইগুলা যদি হয় তাহলে তো আপনি স্বাধীন নির্বাচন কমিশন পাবেন না। আমরা এমএস সাইদের মতো একজন প্রধান নির্বাচন কমিশনার চাই, যে বলছিল ইলেকশনের দিন দুষ্ট লোকগুলো পালিয়ে গেছে, নির্বাচন ভালো হচ্ছে, এরকম একজন নির্বাচন কমিশনার চাই। আর সেই নির্বাচন কমিশনার পাইতে হলে, চিফ ইলেকশন কমিশনার এবং তার কমিশন পেতে হলে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার লাগবে, যাতে কমিশনে যারা কাজ করবেন, প্রশাসনে যারা কাজ করবেন, তাদের ভয় থাকবে না যে এই দলটা হেরে গেলে আমাদের উপরে চাপ আসবে। এটা একটা সংস্কারের একটা বড় বিষয়। তারপর হলো এই আর আপনি পরে জানতে ছিলেন যে এই যে নবীন এবং প্রবীণদের সমন্বয়। দেখেন পৃথিবীটা এগিয়েছে কিন্তু নবীনদের মাধ্যমে। আমাদের কাজী নজরুল ইসলামের অনেক কবিতায় নবীনদের জয়গান উনি গেয়েছেন, যে নবীনরাই পরিবর্তন করবে। ঠিক আছে, প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম আর কি, শক্তি, সাহস, এই দুইটা যদি একসাথে মিলে তবে অসাধ্য সাধন করা কোনো ব্যাপার না। এখন ডক্টর ইউনূস সাহেব 84 বছর বয়স্ক মানুষ, আর আমাদের নাহিদ বয়স কত, 24 হবে বোধ হয়, না 24-25 এরকমই হবে। হ্যাঁ, তো আমাদের ছেলের বয়সী। যাই হোক, এরা যে একসাথে মিলছে, তাদের চিন্তা চেতনা কিন্তু আমি দেখছি মোটামুটি কাছাকাছি। প্রবীণরা দেখছেন তাদের প্রবীণদের দৃষ্টিতে এবং অভিজ্ঞতার আলোকে, আর ওরা দেখছে যে ভবিষ্যৎটা এই দেশটা আমাদের, এই দেশটাকে আমাদের মতো করে সাজাতে হবে পজিটিভলি, নট পলিটিক্যাল প্রফিটের জন্য না, এই দেশের মানুষের জন্য, এই দেশটার জন্য। এই দুয়ের সন্নিবেশে এই দুইটা মিলিয়ে যদি কাজ করতে পারে, আমি মনে করি আমরা যেটা চাই, আমরা তো বাইরের লোক, আমরা পরামর্শ দিতে পারবো, টকশোতে বা কলাম লিখে পরামর্শ দিতে পারবো, তাহলে আশা করা যায় একটা কিছু ইতিবাচক পরিবর্তন আসবে এবং আসতে হবে। না আসলে আমাদের স্বাধীনতা কিন্তু অর্থহীন হয়ে যাবে। আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, ইকতেদার ভাই সাক্ষী আছে, আপনি নাই। 1971 সালে তখন 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়। 17 ডিসেম্বর থেকে ইকতেদার ভাই আমাদের আশা কি ছিল, ওর একটা স্বাধীন দেশ পেলাম, পাকিস্তানি হায়নাদের হাত থেকে মুক্ত হলাম, এই দেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো অনাচার থাকবে না, কেউ নিপীড়ন করবে না, একটা গুলি চলবে না। কিন্তু আমরা কি দেখলাম 72 থেকে 75 পর্যন্ত, আমি তখন বিপ্লবী ছাত্র ইউনিয়ন করি, স্কুলের ছাত্র যদিও, রক্ষী বাহিনীর অত্যাচারে আমরা ঠিকমতো স্কুলে যেতে পারতাম না, আমাদেরকে দাবিয়ে রাখা হলো, আমাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয় না।
এই অবস্থা হয়ে গেল ৭৫ পর্যন্ত। এই যে স্বাধীনতার যে সুফল মানুষের ঘরে পৌঁছবে, অনেকে রাজনৈতিকরা তারা বলেন অঙ্কুরেই বিনষ্ট করা হলো, এবং শেষ পর্যন্ত আসলো কি, শেষ পর্যন্ত একদলীয় শাসন বাকশাল কায়েম করা হলো, যার কাউকে কথা বলতে দেওয়া হবে না। আমি একমাত্র মহিউদ্দিন খান অনেক স্রোতে কথা বলবো, ইমনও বলবে না, ইকতেদার সাহেব বলবে না, কেউ বলবে না, আমি বলবো শুধু। এরকম একটা অবস্থা তৈরি করা হলো। এটা তো গণতন্ত্র না। গণতন্ত্রকে যে কবর রচনা করা হয়েছিল, সেই গণতন্ত্র মুক্তি পেয়েছিল একটা মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে 1975 সালে।